হ্যালো ইয়াংস্টার্স, আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য সুখবর। টেক্সট পেপার থেকে আমরা শুরু করতে যাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়িকা। সত্যিকার অর্থে আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে সাবজেক্টটি তোমাদের রয়েছে সেই সাবজেক্টটিতে তোমাদেরকে হেল্প করার জন্য আমরা একটা কোর্স তৈরি করব বা রান করব, যেখানে সত্যিকার অর্থে আমরা তোমাদের টেক্সট বইটা ধরে তার প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করব, যাতে করে তোমরা প্রত্যেকটা বিষয় খুব সহজে এবং সাবলীলভাবে বুঝতে পারো এবং সেটাকে তোমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে সাকসেসফুল হতে পারো। আজকে আমাদের প্রথম লেকচার, আমাদের লেকচারের নাম হচ্ছে 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। বেসিক্যালি আজকে আমরা অধ্যায় 1 এর প্রথম যে টপিকটি আছে তোমাদের বই, সেই টপিকটি নিয়ে আলোচনা করব। সো চলো আমরা আলোচনায় চলে যাই। আচ্ছা, একদম প্রথমে যে গল্পটা বলতে হবে সেটা হচ্ছে যে সম্পদ কি। একটা সময় সম্পদ সম্পর্কে চিন্তা করা হতো এমন ভাবে যে ধরো যার কাছে যত বেশি গোল্ড আছে বা স্বর্ণ আছে বা যার কাছে যত বেশি টাকা পয়সা আছে সে আসলে বেশি সম্পদশালী বা সে ধনী বা সে অনেক বেশি পাওয়ারফুল, তাই না? একটা সময় এটা চিন্তা করা হতো, কিন্তু বর্তমান কালে কিন্তু সেই চিন্তাটা করা হচ্ছে না। বর্তমান কালে কিন্তু চিন্তাটা অন্যভাবে করা হচ্ছে। যেমন আজকে দেখবা যে প্রত্যেকটা ফ্যামিলিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় পড়াশোনার ক্ষেত্রে। তার মানে কি, জ্ঞানটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। তার মানে যে যত বেশি জ্ঞানী হবে সেই যত বেশি কি হবে, পাওয়ারফুল হবে এবং সে তত বেশি সুন্দর জীবনযাপন করতে পারবে। পুরো পৃথিবীর ক্ষেত্রেও কিন্তু কনসেপ্টটা তাই। পুরো পৃথিবীর ক্ষেত্রেও কিন্তু এখন আর সত্যিকার অর্থে সম্পদ হিসেবে এই স্বর্ণ বা অর্থ এগুলাকে দেখা হচ্ছে না। এখন কিন্তু দেখা হচ্ছে কি, এখন দেখা হচ্ছে যে জ্ঞানটা হচ্ছে বর্তমান ধারণা অনুযায়ী, বা এই জ্ঞানটাই হচ্ছে এখন পৃথিবীতে সবচেয়ে বেশি বড় সম্পদ। তার মানে কি বোঝা যাচ্ছে, যে যে জাতি যত বেশি জ্ঞানী হবে, যে জাতি যত বেশি জ্ঞানী মানুষ থাকবে, সে জাতি তত বেশি কি হবে, সম্পদশালী হবে। সে জাতি তত বেশি সমৃদ্ধশালী এবং উন্নত জীবনযাপন করতে পারবে। সো যদি আমরা এই কনসেপ্টে আসি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানুষ অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে সেই কনসেপ্টে আসতে গেলে মানুষ হয়ে যায় সবচেয়ে বেশি দারুণ সম্পদ। কেন? কারণ মানুষই একমাত্র প্রজাতি পৃথিবীর বুকে যারা জ্ঞান অন্বেষণ করতে পারে, যারা জ্ঞান ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে। তার মানে আমার এবং তোমার মতো যারা মানুষ আছে সেই মানুষগুলো কিন্তু সবচেয়ে বেশি বড় সম্পদ পৃথিবীর জন্য। কারণ একমাত্র আমরাই পারি জ্ঞান অন্বেষণ করতে, জ্ঞান ধারণ করতে এবং জ্ঞান ব্যবহার করতে। আজ পর্যন্ত আমরা এক সময় খুব নিরীহ ছিলাম, তাই না? অনেক কষ্ট করেছি, আগুন জ্বালাতে পারতাম না। সেখান থেকে আস্তে 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 মানুষের উন্নতি হতে 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 আজকে দেখো, আজকে আমরা অনেক কিছু করতে পারি। তার মানে এই পুরো প্রসেসটা ঘটেছে কিভাবে? আমরা জ্ঞান অন্বেষণ করেছি, তারপরে জ্ঞান ধারণ করেছি, সেটাকে আবার ব্যবহার করেছি। এর ফলে আলটিমেটলি কি হয়েছে, আজকে আমরা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছি। আজকে সমস্ত প্রজাতি, পৃথিবীতে সমস্ত প্রজাতি আমাদের আন্ডারে বিচরণ করতেছে, তাই তো? আচ্ছা, এখন দেখা যাক তাহলে। আমরা যেটা বললাম, যেহেতু সম্পদের ব্যাখ্যাটা ডিফারেন্ট হয়ে গেল, সম্পদ আগে ছিল স্বর্ণ গহনা অথবা ধরো যে তোমার টাকা পয়সা, এই ধরনের কনসেপ্টগুলো ছিল আমাদের আগে সম্পদের একটা কনসেপ্ট। বাট এখন সম্পদের কনসেপ্ট হয়ে গেছে অন্যরকম। এখন বলা হচ্ছে যে জ্ঞানটাই হচ্ছে আমাদের সম্পদ। তার মানে সমাজটা হয়ে গেছে জ্ঞান ভিত্তিক। নতুন একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে টিকে থাকতে হলে বা এই জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থাতে বা এই জ্ঞান ভিত্তিক বিশ্বে আমাদেরকে যদি টিকে থাকতে হয়, মাথা উঁচু করে বাঁচতে হয় জাতি হিসেবে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, আমাদেরকে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কিছু না কিছু স্টেপ তো অবশ্যই নিতে হবে। এখন চলো আমরা দেখি যে স্টেপগুলো কি কি, কি কি স্টেপ নিলে আমরা সত্যিকার অর্থে এই জ্ঞান ভিত্তিক সমাজে টিকে থাকতে পারবো। তো তার আগে আমরা একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করিনি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন এবং গ্লোবালাইজেশন। এই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা, প্রথম কথা হচ্ছে জিনিসগুলো কি, আসলে কি বলা হচ্ছে। বেসিক্যালি এ সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে আজকে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে, ইন্টারনেটের কারণে সত্যিকার অর্থে আজকে পুরো পৃথিবীটা হয়ে গেছে অনেক ছোট একটা জায়গা। কেন জানো? কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্য বলো, সংস্কৃতি বলো, যোগাযোগ বলো, শিক্ষা বলো, এই সমস্ত কিছু কিন্তু এখন পুরো পৃথিবীর জন্য উন্মুক্ত হয়ে গেছে। যেমন ধরো ব্যবসা বাণিজ্য, আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ব্যবসা প্রতিষ্ঠান, অর্গানাইজেশন, কোম্পানিগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে। যেমন তুমি হয়তো অনেক পণ্য ব্যবহার করো, যে পণ্যগুলো হয়তো বা তৈরি হয় আমেরিকাতে, আবার তুমি কোনো পণ্য ব্যবহার সেটা হয়তো তৈরি হয় চায়নাতে, তাই না? হয়তো কোনো একটা কোম্পানি আমেরিকাতে থাকে, বাট সেই কোম্পানিরই একটা সেকশন কিন্তু তোমার বাংলাদেশেও রয়ে গেছে, বাংলাদেশেও কিন্তু তার একটা পরিচালনা চলছে। সো পুরো ব্যবসা বাণিজ্য হয়ে গেছে গ্লোবাল, সবাই সব জায়গা থেকে সমস্ত পণ্য পাচ্ছে এবং সবাই কিন্তু পুরো পৃথিবীতে ব্যবসা করতে পারতেছে অনেক ক্ষেত্রে। এরপর সংস্কৃতি, তুমি যেমন ঘরে বসে বসে অনেকগুলো টিভি চ্যানেল দেখতে পারো, তুমি আমেরিকার টিভি চ্যানেল দেখতে পারো, তুমি ইন্ডিয়ার টিভি চ্যানেল দেখতে পারো, তুমি চাইলে চাইনিজ টেলিভিশন দেখতে পারো, তুমি চাইলে জাপানিজ টেলিভিশন দেখতে পারো। সো
এখানে কিন্তু সংস্কৃতিটাও কিন্তু পুরো পৃথিবীতে মিলেমিশে একাকার হয়ে গেছে। এরপর আসো যোগাযোগের ক্ষেত্রে। যোগাযোগের ক্ষেত্রে সত্যিকার অর্থে তুমি চাইলে কিন্তু এখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজ যোগাযোগ করতে পারো। আগে হয়তো বা একটা ফোন কলের মাধ্যমে অনেক সময় ধরে অনেক টাকা পয়সা খরচ করে কথা বলতে হতো বা অনেক সমস্যা হতো। আজ কিন্তু তুমি বাংলাদেশে বসে তুমি আমেরিকাতে তোমার এক বন্ধুর সাথে সরাসরি দেখা করতে পারতেছো, ছবিতে একটা ভিডিও কলিং এর মাধ্যমে তুমি তার সাথে সরাসরি দেখা করতে পারতেছো, তুমি তার সাথে সরাসরি ফেসবুকে কথা বলতে পারতেছো, তার সাথে কন্টিনিউয়াসলি তুমি টেক্সট মেসেজের মাধ্যমে কথা বলতে পারতেছো, তাই না? চমৎকার ব্যাপার সত্যিকার অর্থে। শিক্ষার কথায় আসো, শিক্ষা বর্তমানকালে বলতে গেলে পুরো পৃথিবীর মানুষের জন্য উন্মুক্ত। যদি তোমার আগ্রহ থাকে এবং শেখার ইচ্ছা থাকে তাহলে কিন্তু তুমি পৃথিবীর যে কোনো প্রান্তের পড়াশোনা কিন্তু ঘরে বসেই করতে পারো। তো এই পুরো কনসেপ্টে যে ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, যোগাযোগ এবং শিক্ষা, এই যে পুরো কনসেপ্টটা, এই পুরো কনসেপ্টটাকে একত্রে কি বলা হচ্ছে, এই যে পুরো পৃথিবীতে এটা মিলেমিশে একাকার হয়ে গেল, হ্যাঁ, সবাই সব দিক থেকে আমরা সুযোগ সুবিধা ভোগ করছি। এটা কেন বলছি? ইন্টারন্যাশনালাইজেশন এবং গ্লোবালাইজেশন। যেমন ধরো আমরা যদি কিছু উদাহরণে যাই, যে গ্লোবালাইজেশন কিছু, যেমন ধরো গুগল সার্চ ইঞ্জিন, তাই না? ইন্টারনেটের একটা ব্যবহার দেখাচ্ছি আমরা এখানে, যে গুগল কি করে, গুগল কিন্তু তোমার হচ্ছে গিয়ে তুমি যদি যে কোনো কিছু জানতে চাও গুগলের কাছে, গুগলে তুমি লিখবে সার্চ করার জন্য, গুগল পুরো পৃথিবী খুঁজে তোমার জন্য কিন্তু সার্চ করে বের করে নিয়ে আসবে যে ওই ব্যাপারে কি কি তথ্য পুরো পৃথিবীতে আছে। চমৎকার ব্যাপার। এটাকে আমরা কি বলছি? সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি করতেছে? তোমার জন্য যে কোনো তথ্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুঁজে পেতে তোমার জন্য বের করে নিয়ে আসতেছে। এরপরে ধরো ফেসবুক। ফেসবুক কি করতেছে? ফেসবুক তোমাকে তোমার বন্ধুদের সাথে, তোমার ফ্যামিলির সাথে বিভিন্নভাবে তোমাকে কানেক্ট করতেছে। তুমি একটা প্ল্যাটফর্মে গিয়ে, শুধু মোবাইলে বা তোমার কম্পিউটার ইন্টারনেট থাকতে হবে, সেখান থেকে অন্য কেউ একটা ছবি দিলে সেই ছবি তুমি দেখতে পারতেছো, অন্য কেউ যদি তোমাকে কোনো কমেন্ট করে সেই কমেন্ট তুমি পড়তে পারছো, তুমি জানাতে পারছো তোমার অবস্থাটা কি, আর অনেক রকম সুযোগ সুবিধা তোমাকে ফেসবুক দিচ্ছে। আবার ধরো ইমেল, তুমি ইমেল করে যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছো, তাই না? তো আবার ধরো, এমন ধরো যে আমরা একটু আগে বলেছি শিক্ষার কথা, যে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে তুমি কিন্তু শিক্ষা অর্জন করতে পারো। যেমন ধরো একটা ওয়েবসাইট coursera.org, একটা প্রতিষ্ঠান আছে, তার নাম হচ্ছে কোর্সেরা এবং তার ওয়েবসাইটের নাম হচ্ছে coursera.org। এই ওয়েবসাইটে গেলে কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তের পড়াশোনা, বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয়, তোমরা হয়তো অনেকেই এমআইটির নাম শুনেছো, অনেক হয়তো স্ট্যানফোর্ডের নাম শুনেছো, এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলোর পড়াশোনাও কিন্তু এখানে ফ্রিতে করা যায়। তুমি চাইলে ফ্রিতে এখানে এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলোর পড়ালেখা কিন্তু করতে পারো। ওকে, সো সত্যিকার অর্থে সব মিলে আমরা কি দেখলাম? আসলে পৃথিবীটা চলে এসেছে আমাদের হাতের মুঠোয়। যদিও ছবিটা খুবই ইন্টারেস্টিং এবং মজার, বাট সত্যিকার অর্থে মেটাফোর হলেও কথা কথা কিন্তু সত্যি, পৃথিবীটা কিন্তু সত্যি সত্যি আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আচ্ছা, তো এখন একটা বিশাল চিন্তার বিষয়টা কি? যে শিল্প বিপ্লব। ধরো যখন শিল্প বিপ্লব ঘটলো এবং মানুষ যখন আস্তে আস্তে যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়লো বা যন্ত্রকে আয়ত্ত করে ফেললো, যন্ত্রের মাধ্যমে তারা বিভিন্ন প্রবলেম, বিভিন্ন সমস্যার সমাধান করতে শুরু করলো, তখন যে সমস্ত দেশ এই শিল্প বিপ্লবটাকে যত দ্রুত তারা নিজের করে নিতে পেরেছে এবং যারা যত বেশি এখানে তাদের নিজস্ব অবদান রাখতে পেরেছে, তারাই কিন্তু বর্তমানকালে পৃথিবীতে সবচেয়ে উন্নত জাতি এবং তারা কিন্তু সবচেয়ে সুন্দর জীবনযাপন করতে পারতেছে, উন্নত জীবনযাপন করতে পারতেছে। সো এখান থেকে আমরা কি শিখতে পারি? এখান থেকে আমরা শিখতে পারি, যেহেতু এই মুহূর্তে চলছে জ্ঞান বিপ্লব, সুতরাং জ্ঞান বিপ্লবে যদি কিনা আমাদেরকে এগিয়ে থাকতে হয় এবং আমাদেরকে যদি সমৃদ্ধশালী এবং সম্মানজনক জাতিতে পরিণত হতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাদেরকেও কিন্তু এখানে অনেক বেশি অবদান রাখতে হবে, অনেক বেশি জানতে হবে, অনেক বেশি শিখতে হবে এবং অনেক বেশি দ্রুত এই যে কনসেপ্টগুলো আছে বা এই যে নলেজগুলো আছে, জ্ঞান আছে, এই নলেজগুলোকে কিন্তু আমাদেরকে খুব দ্রুত কাছে টেনে নিতে হবে এবং এদেরকে আয়ত্ত করে ফেলতে হবে, নইলে কিন্তু জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়বো। রাইট? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে সত্যিকার অর্থে কি করণীয় বা কি দরকার সেটা আমরা জেনে নিই। প্রথম কথা হচ্ছে যে আমাদের পারস্পরিক সহযোগিতা থাকতে হবে। পারস্পরিক সহযোগিতা থাকতে হবে এই জন্য যে আমরা আগামী প্রজন্মেতে দেখা যাবে যে পারস্পরিক সহযোগিতা ছাড়া কিন্তু কেউ টিকতে পারবে না। শুধুমাত্র আমি একা ভালো থাকবো আর সবাইকে আমি অন্য কাউকে ভালো রাখার চিন্তা করবো না, তাহলে কিন্তু সত্যিকার অর্থে আমরা ভালো থাকতে পারবো না। সো পারস্পরিক সহযোগিতাটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। পারস্পরিক সহযোগিতা না থাকলে কিন্তু আমি একা ভালো থাকার চিন্তা করলে কখনো কিন্তু আমি একা ভালো থাকতে পারবো না, সবাইকে নিয়ে ভালো থাকার চিন্তা করলেই কিন্তু আমি ভালো থাকতে পারবো। 2 নম্বর, যোগাযোগ দক্ষতা। আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমাদেরকে একে অপরের সাথে যোগাযোগ কিভাবে করতে হবে এবং সেক্ষেত্রে সুন্দরভাবে এটিকেট মেনটেন করে সুন্দর ব্যবহারের মাধ্যমে এবং অন্যান্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে
যে ইলেকট্রনিক যে মিডিয়া আছে সেই মিডিয়ার মাধ্যমে ব্যবহার করে, ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে ব্যবহার করে কীভাবে একে অপরের সাথে যোগাযোগ করতে, সেটা আমাদের খুব সুন্দর করে শিখতে হবে। এরপরে আমাদেরকে অবশ্যই সুনাগরিক হতে হবে, কারণ আমাদেরকে সুনাগরিক না হলে কিন্তু আমরা আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এরপরে কথা হচ্ছে সমস্যার সমাধানে পারদর্শী হতে হবে। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যে একটা প্রবলেমকে অনেকভাবে সলভ করা যায়, অনেকভাবে সেটা সমাধান করা যায়। আমাদেরকে কিন্তু ওই একদম কোর ব্যাং হলে চলবে না, যে একটা জিনিসকে একভাবেই সলভ করতে হবে এমন কিন্তু হলে চলবে না। আমাদেরকে জানতে হবে যে একটা সমস্যাকে বিভিন্নভাবে সলভ করা যায় এবং সেই সমাধানগুলোকে কিভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা করতে শিখতে হবে। তার মানে আমাদেরকে চিন্তাশীল হতে হবে। এরপর কথা বিশ্লেষণী চিন্তন। অবশ্যই সেটা সত্যিকার অর্থে আমাদের আগের কনসেপ্টটা আমরা একটু আলোচনা করলাম, যে যদি কিনা একটা সমস্যাকে সমাধান করতে হয়, প্রথম কথা হচ্ছে সেটাকে বিশ্লেষণ করতে হবে, এবং বিশ্লেষণ করতে গেলে অবশ্যই কিন্তু আমাদেরকে বিশ্লেষণী চিন্তনের কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। এরপর কথা সৃজনশীলতা মানে কি? এর মানে হচ্ছে তোমার অনেক সময় বলো ক্রিয়েটিভিটি। আচ্ছা, ক্রিয়েটিভিটি মানে বা সৃজনশীলতা মানে কি? সৃজনশীলতা মানে হচ্ছে যে ধরো যে কোনো একটা কিছুকে নিয়ে, নতুন কিছু নিয়ে চিন্তা করা, সেটাতে কোনো একটা প্রবলেমকে সলভ করা। হয়তো তোমার সমাজে কোনো একটা প্রবলেম রয়ে গেছে, তুমি সেটাকে ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে কিভাবে সলভ করতে পারো, কিভাবে তুমি সেটাকে সমাধান করতে পারো, তো সেটাকে আমরা সৃজনশীলতা হিসেবে ধরে নিতে পারি, তাই না? যে নতুন একটা আইডিয়ার মাধ্যমে তুমি কিভাবে একটা প্রবলেমকে সলভ করতে পারো। তোমার চারপাশে সমস্যা হতে পারে, সেটা হতে পারে তোমার একটা লোকাল সমস্যা, তোমার আশেপাশের পাড়া প্রতিবেশীর সমস্যা, সেটা হতে পারে একটা ন্যাশনাল সমস্যা বা জাতীয় সমস্যা, ওই ইভেন্ট সেটা আন্তর্জাতিক সমস্যাও কিন্তু হতে পারে। সো আমরা সৃজনশীলতা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। তথ্য যোগাযোগ পদ্ধতিতে পারদর্শিতা থাকতে হবে, কারণ আগামী যুগে সমস্ত কিছু কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর ডিপেন্ড করবে। যেমন আমরা একটু দেখে আসলাম ফেসবুক, তারপরে গুগল, লিঙ্কডইন। আমাদেরকে জানতে হবে যে এই প্ল্যাটফর্মগুলোকে ঠিকভাবে কীভাবে ব্যবহার করতে হয়, এবং এখান থেকে আমাদের কীভাবে আমাদের জন্য উপকারী জিনিসগুলো বের করে নিয়ে আসতে হয়, এবং এই জিনিস প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে কীভাবে একে অপরের সাথে যোগাযোগ করতে হয় বা নিজেদেরকে তুলে ধরতে হয়, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এবং পাশাপাশি আমাদেরকেও চেষ্টা করতে হবে ঠিক ফেসবুক, গুগল এর মতো আরেকটা কোম্পানি যদি বাংলাদেশ থেকে তৈরি করা যায়, এরকম প্রত্যেকের স্বপ্ন থাকতে হবে। তোমাদের প্রত্যেকের, অল অফ ইউ আর ইয়াংস্টার্স, তোমরা চাইলে কিন্তু পারো। সো তোমাদের প্রত্যেকের স্বপ্ন থাকতে হবে যে আগে যেমন দেখছি ফেসবুক, গুগল, ইয়াহু, তাই না, বড় 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 কোম্পানি যারা পুরো পৃথিবীতে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতেছে, একসময় তুমিও বড় হয়ে কিন্তু তুমি যদি আশা করো, তুমি যদি স্বপ্ন দেখো, একসময় তুমি কিন্তু পারবে। সো তথ্য যোগাযোগ পদ্ধতি পারদর্শিতা অর্জন করলে কিন্তু একসময় আমরাও কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু নতুন আরেকটা কোম্পানি আসতে পারে, যেটা হয়তো বা ফেসবুককেও মাত করে দিতে পারে, সেটা হয়তো গুগলকেও মাত করে দিতে পারে। সো তথ্য যোগাযোগ পদ্ধতিতে পারদর্শিতা থাকতে হবে। অনেকে তো ভালো শিখবেই, বাট অনেকের ক্ষেত্রে দেখা যাবে যাদের জন্য মিনিমাম একটা কোয়ালিফিকেশন এই ক্ষেত্রে রাখতে হবে। সো সবাইকে ধন্যবাদ, আশা করি সবার ভালো লেগেছে। পরবর্তীতে লেকচার আবার দেখা হবে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ পরবর্তীতে ভিডিও আসলে তুমি দ্রুত জানতে পারবে। আর আমাদের ওয়েবসাইটের নাম www.textpoker.com, এখানে একবার ভিজিট করে আসতে ভুলো না। এখানে কিন্তু আমাদের আরো অনেক অনেক মজার জিনিসপত্র, অনেক মজার লেকচার আমরা কিন্তু দিতে থাকবো।